আমাদের দেশে বিভিন্ন মাসে বিভিন্ন দিন আমরা বিশেষ দিবস হিসেবে পালন করে থাকি। যেমন 8ই মার্চ দিনটি নারী দিবস হিসেবে পালন করে থাকি। 1 মে শ্রমিক দিবস, 5ই জুন পরিবেশ দিবস, 1 জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। ঠিক তেমনি 5ই সেপ্টেম্বর দিনটি আমরা পালন করে থাকি শিক্ষক দিবস হিসেবে। এই প্রতিটি দিনই আমরা আমাদের নিউজ রুমে সেই দিনটির সঙ্গে সম্পর্কিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসে তাদের সঙ্গে পরিচিত হব। সেই সব বিশেষ দিনগুলিতে তাদের মনের অনুভূতির কথা জানতে চাইব। তাদের জীবন চর্চা, সমাজের প্রতি তাদের দিক নির্দেশ, আমাদের বর্তমান প্রজন্মের প্রতি তাদের বার্তা, এই সবকিছু নিয়েই আলাপ আলোচনা করব। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে আমরা ঠিক তেমনই বিশিষ্ট শিক্ষককে আমাদের নিউজ রুমে পেয়েছি। এই বিশেষ দিনে শিক্ষক রাজেশ হালদারের সঙ্গে কথোপকথনে রয়েছেন সমাপিকা মণ্ডল। আজ 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। এই জাতীয় শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণন সহ সকল শিক্ষকদের স্ট্রেট কাট নিউজের তরফ থেকে জানাই শ্রদ্ধা। আমরা জানি যে আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, তার সঙ্গে ছিলেন একজন কূটনীতিবিদ, একজন জাতীয়তাবাদী এবং বিশিষ্ট শিক্ষক। এই দিনটি 1962 সাল থেকে এই 5ই সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, তারপর 1962 সালে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। বাংলার সঙ্গেও তার ওতপ্রোত একটা সম্পর্ক ছিল, কারণ 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন, সেখানে অধ্যাপনার কাজ করেন। তার জন্মদিনটা কিভাবে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পরিগণিত হলো তার পিছনে একটা গল্প আছে। আমরা জানি যে 1962 সালে 8 সেপ্টেম্বর তার স্টুডেন্টরা তার জন্মদিন পালনের জন্য তার কাছে গেছিলেন। তখন তিনি তার স্টুডেন্টদের বলেছিলেন যে আজকের দিনটা আমার জন্মদিন হিসাবে পালন না করে তোমরা যদি এটা শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে আরও তাৎপর্যপূর্ণ হবে এবং আমি খুশি হব। সেই থেকে 1962 সাল থেকে এই দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসাবে পরিগণিত এবং প্রত্যেকটা মানুষ, বাংলার সাথে সাথে গোটা ভারতের প্রত্যেকটা মানুষ এটা শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছেন এবং প্রতিটি শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে আসছে। আজকেও সেই দিনে আমরা বিশিষ্ট শিক্ষক রাজেশ হালদার মহাশয়কে এই স্ট্রেট কাট নিউজের রুমে আমরা পেয়েছি। তাকেও আমরা এই শিক্ষক দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা। এই জাতীয় শিক্ষক দিবসে আমরা এই স্ট্রেট কাট নিউজ রুমে পেয়েছি আমার বিশিষ্ট শিক্ষক রাজেশ হালদার মহাশয়কে, যার শিক্ষার আঙিনার বাইরেও তিনি বিভিন্নভাবে স্কুলে এবং সমাজে অনেক কিছু কাজের সঙ্গে এমনভাবে যুক্ত আছেন। আজকে ওনার সাথে এই নিয়েই আমরা আলোচনা করব। একজন শিক্ষক হিসাবে তার যে কাজকর্ম সেগুলো কিভাবে অনুপ্রাণিত করেন স্টুডেন্টদের। তার সঙ্গে আমরা শুনেছি উনি একটি স্কুলে মিউজিয়াম করেছেন, কিভাবে করলেন বা কোথা থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করলেন এবং সেইগুলো তার শিক্ষার কাজে স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করছে, এই সব নিয়েই আজকে আমরা এই নিউজ রুমে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজেশবাবু। রাজেশবাবু, আপনাকে নমস্কার। আপনি তো একজন বিশিষ্ট শিক্ষক, সুশিক্ষক বলেই পরিচিত। তো এই কবে থেকে আপনার এই শিক্ষকতা জীবনটা শুরু হলো? হ্যাঁ, নমস্কার। আমি রাজেশ হালদার, আমি মাঝখান্ডা হাই স্কুলের সহশিক্ষক। আমি প্রথমে আপনার প্রশ্নে যাওয়ার আগে আজকের দিনের যে মহান মানুষটার জন্মদিনে আমরা বসেছি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমরা শ্রদ্ধা এবং সম্মান এবং দেশের সকল শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আপনার প্রশ্নের উত্তরে আমার যেটা বলার সেটা হলো যে আমি 2004 সাল থেকে একটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, মাঝখান্ডা হাই স্কুল আমার প্রথম কর্মক্ষেত্র। তার আগে আমি একটি কলেজ এবং অন্যান্য স্কুলের ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শিক্ষকতা করেছি। কিন্তু
স্কুল সার্ভিস কমিশন দিয়ে আমার 2002 সাল এবং তার যোগদানের সময় হচ্ছে 2004 সাল থেকে আমি স্কুলে আছি। 20 বছরের বেশি সময় একই স্কুলে থাকার কারণে এই বিদ্যালয়ের সঙ্গে একটা সংযোগ তৈরি হয়েছে, এটা বলতে। আচ্ছা, চাকরির ক্ষেত্রে তো অনেক পরিসর আছে, আপনার কেন মনে হলো যে আমি শিক্ষকতাটাতেই যাব? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যে আমাদের সময়ে আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি তাতে কোথাও ভিতর থেকে একটা তাগিদ পেতাম যে আমি শিক্ষকই হব। কারণ আমার দাদু, মানে আমার যিনি বাবার পিতা, তিনিও শিক্ষক ছিলেন এবং সেই সূত্রেই বোধহয় জেনেটিক বলতে পারবেন কিনা জানি না, তবে একটা শিক্ষকতার প্রতি বাড়তি ঝোঁক ছিল। শিক্ষকতা করার আগে আমি যে সমস্ত শিক্ষকদের সান্নিধ্যে এসেছিলাম, শিক্ষকতাটা কি তাদের কাছ থেকে, বা এটা যে একটা জীবনের মহান পেশা হতে পারে, জীবন চালানোর সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন ভূমিকা নেওয়া যেতে পারে, এটাই বোধহয় আকর্ষণের কেন্দ্র ছিল। এবং পরবর্তীকালে মাস্টার্স করার পরে বা আমাদের টিচার্স ট্রেনিং করার পরে আরও দৃঢ় হয় যে না, তখন আমরা সৌভাগ্যবানও যে সময়টায় আমি পাশ করেছি সেই সময় প্রতি বছর একটা করে পরীক্ষা দেওয়ার আমরা সুযোগ পেতাম এবং সেই সূত্রেই আমরা হয়তো এই শিক্ষকতায় তখন প্রবেশ করে গেছি। এখনকার ছেলেমেয়েদের, আমার ছাত্রদের ক্ষেত্রে অনেকটা আক্ষেপ রয়েছে আমাদের সেই সময়কার থেকে। এখন অনেকটা সুযোগ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকটা কম থাকছে। আচ্ছা, আমরা যখন প্রত্যেকেই মানে ছোট বাচ্চা থাকি বা আমরা স্কুলে সবে যাচ্ছি, প্রত্যেকটা বাচ্চার কিন্তু একটা মানে আমি টিচার হব, পড়াবো, কোনো একজন শিক্ষক তার মানে অনুপ্রেরণা হয়, তাকে দেখে সে বাড়িতে ওই খেলাগুলো করতে থাকে, প্রত্যেকটা বাচ্চা, ছেলেরা মেয়েরা সবাই। তো এইভাবে কি আপনারও কোনো শিক্ষক মহাশয় ছিলেন যার অনুপ্রেরণায় আপনার প্রথম থেকেই মনে হয়েছিল যে আমিও একজন শিক্ষক হব এরকম? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। আমি কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয় জীবনে এমন কিছু শিক্ষককে পেয়েছি যাদেরকে দেখে সত্যি সত্যি মনে হয়েছিল যে আমি শিক্ষকতাই করব। এবং ছায়াসঙ্গীর মতো সেই শিক্ষকদের সঙ্গে জুড়ে থাকতাম এবং যতদিন না চাকরি পেয়েছি এবং পরবর্তী সময়েও চাকরি মানে শিক্ষকতা করার পরবর্তী সময়েও তাদের সাথে আমৃত্যু যোগাযোগ ছিল আমার। এবং এটা একদম শিক্ষকতার যে তার যে জীবন চর্চা, যা তার যে জীবনের যে মানেগুলো খুঁজে পেতাম তাদের মধ্যে আমাদের, এবং চেষ্টা করেছি তার আদর্শ, তাদের ভিতগুলোকে ধরে রেখে আমাদের ছাত্রদের মধ্যে সেই ধরনের একটা সংযোগ তৈরি করার। নিশ্চিতভাবে আমার মাস্টারমশাইরা, সেক্ষেত্রে আমি তাদের কাছে অশেষ ঋণী। আপনি একজন আজকের দিনে প্রতিষ্ঠিত শিক্ষক, শিক্ষকতার বাইরেও আপনি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব, স্টুডেন্টদের পাশে দাঁড়াবো, এরকম একটা মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন। তো প্রথম দিন এই শিক্ষক হবেন বা পড়াশুনো করতে হয়েছে, তখন বাড়ির কিভাবে সাহায্য আপনি পেয়েছেন? হ্যাঁ, বাড়ি তো নিশ্চিতভাবেই বাড়ি বা আমার পরিবার যদি আমাকে এই শিক্ষকতার বাইরে সমাজের সোসাইটির কাজ করতে গিয়ে যদি যে সময় আমাকে দিতে হয়, সেক্ষেত্রে পরিবারের ভূমিকা অসীম। কারণ এই ধরনের একটা অ্যাটমসফিয়ার বাড়িতে তৈরি হয়েছে যে শুধু শিক্ষকতা জীবন নয়, তার বাইরেও যে কিছু করা যায় নিজের পরিবারকে ঠিক রেখে, সেক্ষেত্রে স্ত্রী বা আমাদের মা, আমার পরিবারে আমার সন্তান যারা আছেন, প্রত্যেকেই সহযোগিতা করেন এবং নির্দিষ্ট হেল্পও করেন যে এই কাজটা তোমায় করতে হবে, এই যে প্রেরণা, এই যে তুমি করো, এখানে কোনো বাধা পাই না। এবং তার ফলেই হয়তো বিদ্যালয়ের পঠন পাঠনের বাইরেও অনেক ধরনের কাজ আমি করতে পারি। আমি সেদিক থেকেও আমি খুব ভাগ্যবান বা সৌভাগ্যবান যে আমার পরিবার আমার সঙ্গে থাকে। আপনার মানে কোন বিষয়ের আপনি শিক্ষক? আমার সোশ্যাল সায়েন্স, ইতিহাসের বিষয় আমি মাস্টার্স বিএড করেছি। পরবর্তী সময়ে আমার আরও একটি ডিগ্রি আছে, সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞানের উপরে আমার মাস্টার্স আছে, এডুকেশনসের উপরে আমার মাস্টার্স আছে। এবং এই শিক্ষকতার বাইরেও এই যে বিভিন্ন কাজে যুক্ত থাকার যে নেশাটা, যেমন ইতিহাস সংসদ, বিভিন্ন পত্রপত্রিকা পরিচালনা, বার্ষিক আমরা একটা পত্রপত্রিকা ছাত্রজীবন থেকেই করি, যে এই ধরনের কাজের সঙ্গে ছাত্রজীবন থেকে সংযোগ থাকার কারণেও হয়তো যে পঠন পাঠনের বাইরেও আমাদেরকে টানে এই ধরনের কাজে আর কি। আচ্ছা, আপনার বিষয় হচ্ছে ইতিহাস। আমি নিজেও একজন ইতিহাসের MA BEd, তো সেই সূত্র ধরে আমি যেটা জানি যে ইতিহাস হচ্ছে
একটা ভাস্ট সাবজেক্ট, প্রচুর পড়াশুনো করতে হয়। যদিও আমাদের সময়কার সিলেবাসের থেকে এখন অনেক পরিবর্তন এসেছে, ইতিহাসেও মানে ছোট ছোট প্রশ্ন হয় অন্যান্য বিজ্ঞানের মতোই, কিন্তু আমাদের আমলে ছিল, আমরা দেখেছিলাম যে বড় বড় প্রশ্নের উত্তর লিখতে হতো, একটা স্টুডেন্টকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হতো। তো তবুও আমি বলছি এখনকার অনেকটা সিলেবাসটা চেঞ্জ হলেও ইতিহাসের মধ্যে তো সেইভাবে কোনো মানে রসদ নেই, বা মানুষ মানে স্টুডেন্টদের সেইভাবে খুব বেশিভাবে মানে ইন্টারেস্টেড করা। তো কিভাবে আপনার মানে স্টুডেন্টদেরকে আপনি অনুপ্রাণিত করেন ইতিহাসটাকে বোঝার জন্য, বা তারা কেন ইতিহাস পড়বে কিভাবে বলেন, বা কিভাবে তারা গ্রহণ করে আপনার পড়ানোটা? ঠিকই, এটা দারুণ প্রশ্ন। যে আমরা যারা ইতিহাস পড়াই, একটা ইতিহাস নিয়ে একটা বক্রোক্তি থাকে, ইতিহাস মানেই অনেক পড়াশোনা করতে হবে, একদম তাই। ইতিহাস মানেই লম্বা লম্বা দৈর্ঘ্য যুক্ত ফিতে মেপে পড়াশোনা করতে হবে। এটা এক সময় ছিল, একটা সময় ছিল, এবং আমাদের এই ধরনের অনেক রসিকতাও আছে ইতিহাসকে নিয়ে। কিন্তু আমি বলবো যদি ইতিহাসটাকে বিজ্ঞানের মতো করেও পড়া যায়, আমরা সেই ধরনের মাস্টারমশাইদেরকে পেয়েছি যাদের হাত ধরে শিখেছিলাম যে একটা ইতিহাসের বেসিক প্রশ্ন আছে যে ইতিহাস কি বিজ্ঞান, এই নিয়ে বিউরি একটা বিখ্যাত বই লিখে ফেলছেন যে ইতিহাস বিজ্ঞান কিনা, এই নিয়ে চর্চা হয় আমাদের মধ্যে। তো এই বিজ্ঞানের মতো করে, সূত্রের মতো করে ছেলেদেরকে যদি আমরা একটা ইকুয়েশনের মতো করে ইতিহাসটাকে বোঝাতে পারি, তাহলে কিন্তু ইতিহাস মানে প্রাচীনকালের রাজরাজাদের যুদ্ধ নয়, ইতিহাস মানে যে সেই পুরনো কবর থেকে তুলে আনা কঙ্কালের কোনো ইতিহাস নয়, সমাজ সভ্যতা ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রেজেন্টেশনের উপরে নির্ভর করছে ছেলে মেয়েদের আগ্রহ তৈরি হওয়াটা। সুতরাং আমি আমাদের স্কুলের কথাই বলবো যে যে যোগদানের পর থেকেই ইতিহাস পড়ায় আগ্রহ বেড়েছে, এবং শুধু বেড়েছে তাই নয়, যে উচ্চশিক্ষাতে ইতিহাস নিয়ে পড়াশোনার সংখ্যাটাও বেড়েছে। তার কারণ ছেলেমেয়েদের অনুভূতি থেকে বুঝি যে তারা বোধহয় কোথাও এটা বুঝেছে যে ইতিহাস মানেই দীর্ঘ পড়াশোনা করার সময় নয়। আর সিলেবাসের যে বিষয় বললেন, যে সেটা তো যুগে যুগেই ছিল, যে একটা পরীক্ষা নিরীক্ষা করা হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রতি 10 বছর 20 বছর অন্তর। সেটা আমাদের দেশের যখন গুরুমুখী শিক্ষা ছিল সেখান থেকে বের করার চেষ্টা করলেন আজকে আমরা যার জন্মদিনে বসে আছি, সর্বপল্লী রাধাকৃষ্ণান, যে সোসাইটি, ছাত্র এবং শিক্ষক, এই যে ত্রিবেণী সঙ্গম, সেখান থেকে কিভাবে আমাদের সরকারের শিক্ষানীতি হবে, প্রথম শিক্ষানীতি হবে আবুল কালাম আজাদ যখন প্রথম শিক্ষক, আমাদের শিক্ষামন্ত্রী দেশের, সেইখানে তিনি ভূমিকা নিয়েছিলেন যে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্ম হোক, গুরুমুখী শিক্ষা থেকে বেরিয়েছে। আমরা এখন যে সমাজের স্তরে দাঁড়িয়ে আছি অনেকটা দূরে, 100-150 বছর দূরে। তা এই যে 100 বছর অতিক্রান্ত হওয়ার পরে যে মানুষটার আমরা 1975 সালে মৃত্যুর পরে আমরা এখন 2024-এ দাঁড়িয়ে আছি। তো এই সময়টাতে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। সেখানে জাতীয় শিক্ষানীতি, আমার রাজ্যের শিক্ষানীতি, এই ধরনের যে পরীক্ষামূলক পদ্ধতিগুলোতে আমরা বিভিন্ন সময় আমরা পড়াশোনা করার সময় এক ধরনের মডিউল পেয়েছি, আবার এখন এক ধরনের মডিউল পাচ্ছি, এবং সেটা তৈরি হয়েছে আমার এই ভারতবর্ষের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাকে সামনে রেখেই। কারণ আইসিএসসি বা এবং বেঙ্গল বোর্ডের যে সিলেবাস, তার একটা সামঞ্জস্য রাখতে হয়। সেদিক থেকে এখন বেশিরভাগই বোধ পরীক্ষকের জায়গা, বোধ পরীক্ষণের থেকে অবজেক্টিভ এমসিকিউ প্রশ্নের দিকে আমরা বেশি যাচ্ছি, এবং সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে সামগ্রিক বিষয়টা পড়তে হয়, বোধের উপর যে সবটাই লিখতে হবে তা নয়। এটা এক ধরনের জাতীয় শিক্ষানীতির পার্ট। তো আমার মনে হয় যে ছেলে মেয়েদেরকে যদি ক্লাসরুমে আকর্ষণ দেওয়া যায়, তাহলে ইতিহাস বিষয়টা অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত প্রাণময়, অত্যন্ত প্রাণবন্ত হতে পারে। এবং শুধু তাই নয়, আমার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে ক্লাসরুমে শুধুমাত্র ছেলেমেয়েদের ওই লেকচার মেথডে আটকে রেখে পড়াশোনার সময়টা অনেকটা কমেছে এখন। তাই তাদেরকে আমরা যা বইয়ের কথায় বলছি, বা তাদের কাছে আমরা যা বোর্ডওয়ার্ক করে বিভিন্ন টিএলএম দিয়ে তাদেরকে যা বোঝাই, এবং সেটা যদি প্র্যাকটিক্যালি আমরা তাদের হাতের কাছে হাজির করতে পারি,
শুধু টিএলএমএ ম্যাপ দেখিয়ে নয়, তার সাথে আমরা যখন একটা সভ্যতার কথা বলছি, তার সঙ্গে আমি যখন একটা কোনো সম্প্রদায়ের মানুষের ইতিহাসের কথা বলছি, বা কোনো একটা আজ থেকে 3000 বছর আগেকার সভ্যতার কথা বলছি, তাদের যদি উপাদানগুলো আমরা তাদেরকে দেখাতে পারি, এইটা ভাবনা থেকেই আমি আমার বিদ্যালয়ে, আমি জানি না বর্ধমান জেলায় কোনো বিদ্যালয়ে আছে কি না, বা পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে আছে কি না, আমরা আমাদের বিদ্যালয়ে একটা কাজ শুরু করেছি। আমি নিজেই তার উদ্যোগ নিয়ে শুরু করেছি। সেটা হচ্ছে, সেই প্রশ্নে আমি আসবো, তার আগে আমি আরেকটা আপনাকে প্রশ্ন করি। ধরুন জাতীয় শিক্ষক দিবসে বসে আজকে আমরা এই আলোচনায় এসেছি, আমাদের সঙ্গে একজন বিশিষ্ট শিক্ষক আপনি রয়েছেন, কিন্তু শিক্ষক তো জাতির মেরুদণ্ড তৈরি করে, স্টুডেন্ট তৈরি করে। আজকের দিনে যে স্টুডেন্ট, আগামী দিনে সে সমাজের ভবিষ্যৎ। কিন্তু কোনো একটা জায়গায় আমরা দেখছি এই যে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটা দূরত্ব। এখনও পর্যন্ত আমরা যদি পাশ দিয়ে আমরা যাই, কি মানে যেটা আমরাও করেছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, কোনো টিচার গেলে আমরা নেমে পড়েছি, হ্যাঁ, স্যার গেলেন, স্যারকে প্রণাম করলাম, তারপরে মানে স্যারকে সম্মান জানাতে, প্রণামটাও যদি করতে না পারলে হয়তো মানে ভীত স্টুডেন্ট পড়াশুনো করতো না, তবুও কিন্তু শিক্ষক মহাশয়কে সম্মান দেওয়ার জন্য তিনি নেমে, টিচার পেরিয়ে গেলে, শিক্ষক মহাশয় পেরিয়ে গেলে গেল, এরকমটা ছিল। বা পায়ের ওপর আমি দেখেছি, আমি যে স্কুলে পড়তাম, ক্লাস 5-এর স্টুডেন্ট, মানে পণ্ডিত মশাই বলা হতো, সংস্কৃত পড়াতেন, উনি যেই স্কুলে ঢুকলেন, গোটা ক্লাস 5-এর স্টুডেন্ট, মন্তেশ্বর সাগরবালা একটা প্রতিষ্ঠিত স্কুল, আমি সেখান থেকে 11-12 পড়েছি, যেই পণ্ডিত মশাই ঢুকলেন, গোটা ক্লাস 5-এর প্রত্যেকটা স্টুডেন্ট তার পায়ে শুয়ে পড়লো। কোনোভাবে কিছু করার উপায় নেই, উনি দাঁড়িয়ে থাকবেন, প্রত্যেকে একদম প্রণাম করে তারপর উনি ছাড় পাবেন। এই যে বিষয়টা, বা শিক্ষকদের আর স্টুডেন্টদের মধ্যে যে একটা কেমিস্ট্রি, এটা কোথাও যেন একটা এখন খামতি, অস্বীকারের কোনো জায়গা নেই। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কতটা পরিবারের জন্য দায়ী, কতটা পারিবারিক শিক্ষা দায়ী, কতটা শিক্ষক মহাশয়দের প্রকৃতি বা শিক্ষা দেওয়ার ব্যাপারে খামতি দায়ী, এই নিয়ে আজকের দিনে যেটা খুব প্রয়োজন, কারণ আমি মনে করি আবার টিচারদের হাতে সেই লাঠি তুলে দেওয়া দরকার। প্রত্যেকটা গার্জেন এসে বলবে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি তৈরি করুন, এই পরিবেশটা আজকে কোনো স্কুলে নেই, এটা প্রত্যেকের পরিবর্তন দরকার। আজকে এই স্ট্রেট কাট নিউজের মাধ্যমে প্রত্যেকটা মানুষ এইটা আপনি একটা পথ দেখান যে ওই পরিবেশ ফিরে আসুক, যেটা সমাজ গঠনের জন্য খুব প্রয়োজন হয়ে পড়েছে। হ্যাঁ, ভালো প্রশ্ন আজকের দিনে। যে আপনার প্রশ্নটার অনেকগুলো আঙ্গিক আছে। এখন আমরা প্রথমের দিকেই যে আলোচনাটা করছিলাম, যে আমরা গুরুমুখী শিক্ষা থেকে আধুনিক শিক্ষায় যখন আসছি, যে আচারগুলোর কথা বললেন, সেগুলো বেশিরভাগটাই ছিল গুরুমুখী শিক্ষার থেকে আমরা পাওয়া এক একটা আচার। মানে আচার মানে একেবারেই এক একটা বিশেষ বিশেষ রূপ আমরা শিক্ষকদের প্রতি বিভিন্ন ব্যবহারে বোঝাতাম যে আমরা তাকে সম্মান জানাচ্ছি। এখন সমাজ সভ্যতার বদলের সাথে সাথে এই আচারগুলোর আমাদের অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই বদলে ফেলি। সেটা একটা কারণ যে আমাদের বয়ে চলা সমাজ সময়ে অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়ে নেয়। এখন যত আমরা এই প্রযুক্তির ব্যবহারে যাব, যত আমরা আধুনিক সমাজে প্রবেশ করছি, যত বেশি বেশি করে প্রবেশ করছি, বেশ কিছু তার খারাপ দিকও আমরা নজরে পাই। এখন এর জন্য শিক্ষক বা ছাত্ররা কতখানি দায়ী, সেক্ষেত্রে আমি তো সমাজ বা ছাত্রদের দোষ দেব না, শিক্ষকদেরও এর দায়িত্ব অনেকখানি। কারণ আমরা এখনও জানি যে বিদ্যালয়ের শিক্ষকদের ছেলেমেয়েরা সম্মান দেন না তা নয়। এখন সাইকেল চালানোর বা সাইকেল থেকে নেমে পড়া বা অন্যান্য আচার বিচার যা আমরা শিক্ষকদের দেখে করতাম, সেগুলো হয়তো ইদানিংকালে সেটা আমরা দেখতে পাবো না। কারণ এটার একটা প্রধান কারণ হচ্ছে যে সমাজের যে বদল, সেই বদলে। আর যেটা আপনি শাস্তির কথা বলছেন, সেটার ক্ষেত্রে আইন বা দেশের আইনকে যদি আমরা কর্পোরেট পানিশমেন্টের যে সেগমেন্ট আছে বা সেকশন আছে, সেখানে শাস্তির বিধান আমাদের কাছে অফিসিয়ালি বা আমাদের একদম অফিসগতভাবে বলাই আছে যে শাস্তির জায়গাটা যাওয়া যাবে না। তারও একটা ব্যাখ্যা আছে, কারণ আমরা নিউক্লিয় ফ্যামিলি হচ্ছি। যখন আমরা পড়াশোনা করতাম, আমরা 3-4 ভাই, 2-3 ভাই, এখন 2:1, একজন কি দুজন ছেলে মেয়ে, সমস্ত ফোকাস বাবা মায়ের তার দিকে থাকে,
তার দুঃখ, তার যন্ত্রণা সবই যেন আমরা নিজেরাও শিক্ষকরা, আমাদেরও একটা করে সন্তান হয়তো কারু কারু, তো আমাদের এই যে ফোকাসড একজনের প্রতি, যে আর 2-3 জনের যে জায়গাটা ভাগ করার, এই যে শেয়ারিং, সেই শেয়ারিংয়ের জায়গাগুলো এত কমছে, তার ফলে আমাদের টলারেন্সটাও বড্ড কমে যাচ্ছে। সোসাইটিতে বড্ড অভাব হচ্ছে টলারেন্স, অন্যকে যে সহ্য করা, এই সহ্যের জায়গাটা আমাদের এই সমাজ সভ্যতায় ঘটছে, এবং তার কুফল হিসাবে আমরা কিন্তু সেটা পাচ্ছি। আজও দেখবেন আমরা শিক্ষক হিসাবে আমি যদি আমার ডিউটি বা আমার কর্তব্য আমি করি, ছেলেমেয়েরা আপনাকে বা আমাদেরকে সম্মান দেবেই। আমাদেরও কোথাও কোথাও খামতি থাকে, সেই খামতিটা আমরা হয়তো শুধু ওদের আচরণ দিয়ে ডিজার্ভ করি, যে আমি তো শিক্ষক, আমার এটা প্রাপ্য। কিন্তু ছাত্রেরও যে কিছু পাওয়ার আছে, ছাত্রদের প্রতিও যে শিক্ষকদের যে দায়িত্বটা, সেই জায়গা থেকে আমাদেরকেও অনেক বেশি, আরও আজকের দিনে বেশি দায়িত্বশীল হতে হবে। তাহলে পরে এই যে আমি ত্রিবেণী সঙ্গমের কথা বলছিলাম, সমাজ, সভ্যতা এবং এই যে আমাদের ছাত্র এবং শিক্ষক, এই 3 জনের মিলন না হলে কিন্তু শিক্ষা সম্পন্ন হবে না, এবং সেই সমাজ কখনোই আসবে না। সেই ছেলে মেয়ে যদি মনে করে যে এই স্যার আমাকে মেরেছে আমার ভালোর জন্য, তাহলে কিন্তু সমাজের কোনো অংশই, তার পিতা মাতা দাদু কেউ স্কুলে আসবে না তার খোঁজ নিতে। সে বলবে যে তোমার ভালোর জন্য, ছেলেই বলবে না বাড়িতে গিয়ে। যদি সে মনে করে যে না, শাসনটা শুধু শাসনের জন্য হয়েছে, তখন কিন্তু দেখবেন তার আরেক ধরনের তৈরি হয়, যে সমাজের একটা অ্যাজিটেশন তৈরি হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আমাদেরকে ভালোবেসেই শাসন করতে হবে, এবং সেটা কর্পোরেট পানিশমেন্ট না দিয়ে বিভিন্ন উপায় আমাদের তার জন্য শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন ধরনের আমাদেরকে ট্রেনিং করানো হয়, ওরিয়েন্টেশন করানো হয়, সেভাবেই আমরা আগিয়ে যেতে পারছি। অনেক ক্ষেত্রে মনে হয় যে হয়তো সত্যি সে বিগত শতাব্দীর মতো যে এই ধরনের শাস্তি বা প্রহারের দরকার আছে কি না, সেটা নিয়ে অনেক বিতর্কিত বিষয়। এ নিয়ে শিক্ষা গবেষণা অনেক হয়েছে। আজকের দিনে কর্পোরেট পানিশমেন্ট দেওয়া যাবে না, সেটাকে রেখেই আমাদেরকে আগাতে হবে। এবং ছেলেমেয়েরা যে এমনটা নয় যে আজকের দিনে ছেলেমেয়েরা সম্মান দেয় না, নিশ্চিত দেয়। আমাদের সময় আমরা যখনও পড়াশুনো করেছি, কোনো একটা শিক্ষক মহাশয়কে, যেমন আমার ইতিহাস পড়তে যাওয়া হচ্ছে আমার দিদিমণিকে দেখে, উনি ইতিহাস পড়াতেন, এত বড় বড় মুখস্থ, কোনো দিন মারতে দেখিনি, কাউকে বকতে দেখিনি। ওনার এই ভাবেতেই কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্ট পড়ে না যাক, ইতিহাসের ওইটা মুখস্থ করে যেত। এবং সেই থেকে আমার একটা ধারণা হয়েছিল যে আমি ইতিহাস নিয়েই পড়াশুনো করব। আমি বাংলাতে অনার্স ওমেন্স কলেজে পেয়েছিলাম, আমি কিন্তু ইতিহাসেই ভর্তি হয়েছিলাম। তো এখন কি কোনো জায়গায় এই যে শিক্ষক মহাশয় এইভাবে আদর্শ হয়ে উঠতে পারছেন না কেন? এর খামতিটা কেন? শিক্ষক মহাশয়দেরকে তো ওই শিক্ষক যদি তখনকার দিনে স্টুডেন্টদের আদর্শ হতে পারেন, এখনকার দিনে পারছেন না। এটার টিচাররা তো আগে স্কুলে, তারপর স্টুডেন্টরা যাচ্ছে, তো তাদের খামতিটা কোথায়? আপনার একজন শিক্ষক হয়ে কি মনে হয়? প্রশ্নটা ভালো করেছেন, কিন্তু আমি এটা মনে করি না যে শিক্ষকরা ছেলেমেয়েদের আদর্শ হতে পারছে না। বেশিরভাগই আপনি যদি একটা সার্ভে করেন, দেখবেন আমাদের সমাজে এবং আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বা আমাদের যে এই যে বিবর্তনটা ঘটেছে, যে প্রযুক্তির যে বিবর্তনটা ঘটেছে, সেক্ষেত্রে এই ধরনের খবর আসে, আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা আমাদের কাছে, আমরা তাদের কাছে রোল মডেল হয়ে উঠি। এবং সেক্ষেত্রে এককভাবে রোল মডেল হওয়া যায় না। মানে শিক্ষক তার দায়িত্ব পালন করবেন, ছাত্রছাত্রীরা তাদের শ্রদ্ধা প্রদর্শন করবে বা সম্মান দেবে। পরিবারের একেবারে এক্ষেত্রে পরিবার, সমাজ এবং আমার যে সার্বিক সমাজ, এই সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়। এবং ব্যক্তি মানুষ যদি সে তার পরিবার থেকে যে কী শিক্ষা নিয়ে আসছে, এটাও একটা যেমন বিষয়। শিক্ষকও কিন্তু একটা পরিবার থেকে আসে, তিনি এটা শিক্ষকও একটা পরিবার থেকে আসে। এখন দেখতে হবে যে শিক্ষকতার চাকরি তো খুব সংবেদনশীল। আমি শিক্ষকতা করব বলে এসেছি না আমি নিজেকে বাঁচাতে এসেছি, এই বোধটা যদি একজন শিক্ষকের মধ্যে ভিতর থেকে আসে, এটা আমি আমাদের আত্মসমালোচনার করেই বলছি, যে এই বোধটা যদি ভিতর থেকে আসে, দেখবেন সেই শিক্ষক এবং ছাত্র তাদের কানেকশানটা, আমি কতটা শিক্ষা দিতে পারলাম, আমার 100টা স্টুডেন্টের মধ্যে 100 জন সমানভাবে নেবে না,
কারণ তাহলে 100 জনই সেই দৌড়ে ফার্স্ট হতে পারতো। কিন্তু তার যে ভ্যালুজ, মূল্যবোধের শিক্ষা, তার যে সার্বিক সমাজের শিক্ষা তার মধ্যে হচ্ছে কিনা, এইটা কিন্তু খুব ভাইটাল বিষয়। আমরা যে মানুষটার জন্মদিনে বসে আলোচনা করছি, তিনি তো 3টে শব্দ তিনি বিশ্বাস করতেন। তিনি সারা জীবনের সবকটি প্রহর সৃজনশীল কাজে ছিলেন। তো এই মানুষটার জন্মদিনে তিনি দর্শনে দর্শন হোক, অর্থাৎ দৃষ্টিতে দর্শন চিন্তা হোক, তা থেকে কৃষ্টি মনন, এই যে চিন্তন, এই শব্দগুলোকে নিয়ে তিনি আধ্যাত্মবাদের যে জায়গায় পৌঁছাচ্ছেন এবং ইন্ডিয়ান ফিলোসফিতে তিনি অংশগ্রহণ করছেন এবং ইন্ডিয়ার খোলনলচে বদলাবার চেষ্টা করছেন। তো এই বোধটা যদি আমাদের আত্মস্থ হয়, তাহলে কিন্তু আমার মনে হয় বাকি কাজগুলো আর অসুবিধে হওয়ার কথা নয়। সমাজ সভ্যতা সবই তৈরি হবে, সৃজনশীল কাজে রাখতে হবে। আমাকে ধরুন, আমি যদি এইভাবে আমাদের আত্মসমালোচনা করায় বলি, যে আমি যেহেতু নিজের সমালোচনা করেই বলি যে আমাকে ক্লাসরুমে পাঠানো হয়, আমাকে সরকার নিয়োগ করেছেন, আমাকে ক্লাস নিতে হবে। এখন এটা আমি বাধ্য, এটায় বাধ্যবাধকতা আছে, কারণ আমার এটা পেশা হিসাবে নির্ধারিত হয়েছে সরকার দ্বারা। কিন্তু আমি আমার এই শিক্ষক ক্লাসরুম শিক্ষার বাইরে আমি নিজেকে কিভাবে মেলে ধরছি, এটা কিন্তু একটা সাংঘাতিক চিন্তার ব্যাপার। যে আমার বাকি সময়টার সেটা কি সৃজনশীল কাটছে, না আমি কোনো কৃষ্টি বা সৃজনের সঙ্গে সংযুক্ত থাকছি। আমরা কেউ থাকছি না কথা বলছি না, সবাই কম বেশি থাকি, কিন্তু এটা যত বেশি বেশি করে ঘটবে, তত বেশি সমাজ সুস্থ হবে, সমাজ সহনশীল হবে, সমাজের অসুস্থতা কাটবে এবং বেশি বেশি করে মানুষের সঙ্গে সংযোগ বাড়বে। একটা কোথাও পারস্পরিক যে অবিশ্বাসের বাতাবরণ সেগুলো সরবে, এটা একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এইটা আজকের দিনে বড় দরকার, যে নিজেকে ভালো কাজে যুক্ত রাখা, যেটি রাধাকৃষ্ণনের সমগ্র আমাদের প্রত্যেকের আত্মসমালোচনাটা করা খুব দরকার, প্রত্যেকে। তো শিক্ষার ব্যাপারে তো শুনলাম, ভালো লাগলো। আরও একটা আমরা যেটা জানতে পেরেছি, এবং এটা পত্রিকাতেও বেরিয়েছিল, যে আপনি স্কুলে শিক্ষাদানেরও বাইরে স্টুডেন্টদেরকে আরও পড়াশোনায় আগ্রহী করার জন্য স্কুলেতে একটা মিউজিয়াম আপনি তৈরি করেছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, যাতে আজকের দিনে আমি এমনও শিক্ষক দেখেছি, যেমন আপনি একজন পড়াশুনো করাচ্ছেন, তার বাইরেও একটা মিউজিয়াম তৈরি করছেন, গাছ লাগাচ্ছেন। এইগুলো কিন্তু আপনাকে যে স্টুডেন্টরা, আপনার ছাত্রীরা অনুপ্রাণিত হচ্ছে যে আমার মাস্টারমশাই এটা করছে, আমরাও করব। কিছু না হলে আপনি যদি স্কুলে করেন, পাশে গিয়ে দাঁড়াচ্ছে, এটা যেমন একটা চরম শিক্ষা। আবার এমনও শিক্ষককে আমি দেখেছি যে ধরুন 8 ঘন্টার ক্লাস, জাস্ট আর 5 মিনিট আছে, উনি খাতাটা নিয়ে গেলেন, রোল কলটা করলেন, চলে এলেন, স্টাফ রুমে গল্প করছে, এমন শিক্ষকও আমি দেখেছি। তো এই যে স্টুডেন্টদের উৎসাহী করার জন্যে এই যে মিউজিয়ামটা আপনি করলেন, কিভাবে করলেন এটা আজকে বলুন, যাতে এই স্ট্রেট কাট নিউজে আপনার এই বিষয়টা দেখে অনেক শিক্ষক মহাশয়রা আগ্রহী হন। একটু আপনার মিউজিয়াম নিয়ে আমাদেরকে একটু। হ্যাঁ, আমি এই মিউজিয়ামে যাওয়ার আগে একটা কথা বলিনি, যে ওই যে কথাটি বললেন যে বিদ্যালয়ের কোনো শিক্ষক 5 মিনিট আগে গেলেন, চলে এলেন, এই ধরনের পরিবেশ হয়তো সেখানে রচিত আছে আর কি, অবশ্যই, নতুবা এটা সম্ভব নয়, কারণ ছেলেমেয়েরাই তাকে ডেকে আনতে পারে যে আপনার ক্লাস আছে। এটা এক ধরনের অভ্যেস বা এক ধরনের পরিবেশ। তো সেটা সর্বক্ষেত্রে আমি বিশ্বাস করি। আচার আপনি আগে বলেছেন যে শিক্ষকের আচার তার ফ্যামিলিগত সব নিয়ে এটা আছে, তারাও আপনার এই কথা শুনে অনুপ্রাণিত হোক যেন আর ওইভাবে এটা করেন না। একেবারেই এইটা না হওয়াই কাম্য, এবং সেটি আমার মনে হয় সেটা সার্বিক সবটা এরকম নয়, তাহলে হয়তো শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়তো। কোথাও কোথাও ভালো দিকেরও খারাপ দিক থাকে, হয়তো সেটাই দেখেছেন। যাক, সে কথা, তবে এটা না হওয়াই ভালো। এবং আমাদের ক্ষেত্রে আমরা আমাদের বিদ্যালয়ের যে মিউজিয়াম বা সংগ্রহশালা তৈরি করার কথা আপনি যে জিজ্ঞাসা করলেন, এটি একটি অভিনব উদ্যোগ পত্রিকার কথায়। তো আমি প্রথমে জানতাম না যে এটা এত বড় একটা কাজ হয়েছে। তো আমাদের এই পড়াতেই আমার মাথায় এই ধরনের একটি ভাবনা আসে যে
ছেলেদেরকে যা মুখে বলছি সেটা যদি কাজে করে দেখানো যায়। একদম। তো এই ভাবনা থেকে তাহলে আমরা তো ম্যাপ ব্যবহার করি, টিএলএম ব্যবহার করি, বিভিন্ন ম্যাপকে দেখিয়ে বিভিন্নভাবে উপস্থাপন করি। তো এখন এই উপস্থাপনটার যদি বিভিন্ন আঙ্গিক হয়, যে আমরা যখন মহেঞ্জোদারো সভ্যতা পড়াচ্ছি বা হরপ্পা সভ্যতা পড়াচ্ছি বা সিন্ধু সভ্যতার কথা বলছি, তা সেই সভ্যতার যদি আমরা কিছু নিদর্শন রাখতে পারি, তো কিভাবে পারি সেগুলো তো নয়, এই প্রশ্নটা যখন দানা বাঁধলো তাহলে কিভাবে আগাবো এটা ভাবনা জগতে শুরু হয় আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে। তারপরে আমি আমার পরিচালন সমিতির কাছে এর জন্য প্রাথমিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করার জন্য একটা আবেদন জানাই। পরিচালন সমিতি আমার কথায় কর্ণপাত করে একটি রুম আমায় দেন, এবং আমার প্রথমেই মনে হয়েছিল যে এই বিদ্যালয়টির বয়স আজকে 60 বছরের দোরগোড়ায়, 60 বছরে আমরা দাঁড়িয়ে আছি। তো এই 60 বছর তো আর আমি বিদ্যালয়ে নেই, কিন্তু বিদ্যালয়টার ইতিহাস 60 তো নয়, 600-6000 বছর হতে পারে। তা এই বিদ্যালয়ের ইতিহাসটাকে যদি আমি ধরার চেষ্টা করি, যে আমার অতীতকে দেখাটা খুব জরুরি, এটা আমার ইতিহাস তো তাই বলে। কারণ ছেলেরা যখন প্রশ্ন করে বা তাদেরকে আমি প্রশ্ন করার সময়তেই বলি, তুমি প্রশ্ন করো আমায় যে কেন ইতিহাসটাকে দেখা জরুরি। অতীতকে যদি তুমি না দেখো, তুমি যদি তোমার ঠাকুরদার বাবার নাম জানো, তাহলে তোমার অস্তিত্ব তো নেই। কারণ তিনি না এলে তো আমি আসতাম না, বা আমার দাদুর বাবা না এলে তো আমরা আসতে পারতাম না। এইভাবেই হয়তো তাকে জীবন্ত উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে আমাদের অতীত হচ্ছে আমার এই যে 14 পুরুষের বা 7 পুরুষের বা 10 পুরুষের নামের যে তালিকা করতে দেয় আমাদের সোসাইটিতে। আমি কিন্তু আমার প্রজেক্টে এই ধরনের একটা কাজ রাখি, ছেলেমেয়েদেরকে বলি তুমি তো 10 পুরুষের নাম লিখে দিয়েছো। 10 নম্বরের ওই মুখস্থ ধরে কোনো কাজ নেই, তারা তো পড়ে নিয়ে আসে। আমি আমার প্রতি বছরই এই কাজটা থাকে, ইতিহাসের এই কাজটা কম্পালসারি থাকে আমার, যে তুমি তোমার বংশ তালিকাটা তৈরি করে নিয়ে আসো। অন্তত 10 বছর 7 বছর ওরা পুরনো মানুষদের দ্বারস্থ হয়, এবং তাদের কাছে খোঁজ নিয়ে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, এরপর থেকে শুরু হোক, তারপরের প্রজন্ম, তারপরের ইতিহাসগুলো একটা পরিবারের ইতিহাস হতে পারে। এইভাবে ছেলেগুলোকে কিন্তু মোটিভেট করার চেষ্টা করি। তা এর ফলে দেখা গেল যে আমার বিদ্যালয়ের যা কিছু প্রথম প্রধান শিক্ষক, প্রথম সহপ্রধান শিক্ষক, তাদের ব্যবহৃত চেয়ার, বিদ্যালয়ের ঘণ্টা, বিদ্যালয়ের সমস্ত উপকরণ যেগুলো আর ব্যবহৃত হয় না, একটা স্টোর রুমে পড়ে থাকে, সেগুলোকে দিয়ে আমি বিদ্যালয়ের সংগ্রহশালায় সাজাতে শুরু করি। তারপরে বেশ কিছু মানুষজন, বেশ কিছু বন্ধুবান্ধব, তাদেরকে যখন উদ্যোগের কথা বলি, তারা আমাকে সাহায্যের হাত বাড়ায়, এবং বিভিন্ন মুদ্রা আমার মিউজিয়ামে এই মুহূর্তে 2450 বছর আগের বিদর্ভের মুদ্রা আছে, 2200 বছর আগের কারসাপন অশোক মৌর্য সাম্রাজ্যের আমলের মুদ্রা আছে, সুলতানি আমলের, মুঘল আমলের মুদ্রার দাম, যেটা আমরা আজকে বলি দাম কত, জিনিসের দাম কত, এই যে দাম মুদ্রা এক সময় ছিল, সেটাও কিন্তু আমার মিউজিয়ামে সংগ্রহ করতে আমি পেরেছি। তার সাথে সাথে একেবারে সেই গান্ধীজির সময়কার হরিজন সেবক, তারপরে রামমোহনের সময়কার যে ব্রাহ্মতত্ত্ব বা ব্রাহ্ম সমাজের যে পত্রিকাগুলো, তার সাথে সাথে সুভাষ বোস যখন কলকাতার মেয়র সেই সময়কার কাগজপত্র, বর্ধমান রাজা উদয়চাঁদের শিল ইত্যাদি কাগজপত্র আমার সংগ্রহশালায় কিন্তু স্থান দিতে পেরেছি। এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত খুশি যে আপনি স্যার যা মুখে বলেন সেগুলো এনে আমাদেরকে ক্লাস করে এগুলো যখন বোঝাচ্ছেন, যে আমার সাবজেক্টে আছে ক্লাস 9 ক্লাস 8-এ সমস্ত সভ্যতাগুলো পড়াতে হয়, 6-7-এ পড়াতে হয়, বাংলার ইতিহাস পড়াতে হয়, এবং সেইগুলো যখন তারা দেখতে পায়, তাদের মুখটা দেখলেই বুঝতে পারি যে এদের আনন্দে ভেতর থেকে কোথাও একটা আনন্দ হচ্ছে, যা আমি বইয়ে পড়ে এলাম তা আমি মিউজিয়ামে এসে দেখতে পাচ্ছি। এইটা আমাকেও খুব তৃপ্তি দেয়, যে পড়াশোনার বাইরে ক্লাস অফ না করে ক্লাসের ফাঁকে যেটুকু সময় থাকে, শনিবার রবিবার সময় দিয়ে এটাকে সাজানো, ছেলে মেয়েদের জন্য সেটাকে তৈরি করে সেটা তাদের জন্য উপস্থাপন করা, বিদ্যালয়ের এই কাজের জন্য বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন ডিজিটাল মিডিয়া এটাকে খবর করে, এবং আমাদের বিদ্যালয়ে একটা অভিনব উদ্যোগ হয়ে উঠে আসে। এটা খুব ভালো একটা আপনার উদ্যোগ, কারণ হচ্ছে মাধ্যমিকে আমরা সায়েন্সের খুব একটা, লাইফ সায়েন্স নিয়ে একটু কিছু রাখা থাকে, কিছু সাপ টাপ ছত্রাক এইসবগুলো আমাদেরকে দেখানো হতো। ইতিহাসেও নিয়েও যে এইভাবে একটা প্র্যাকটিক্যাল রুম বানানো যায় সেটা আপনি করেছেন, খুব ভালো লাগলো। তো তাতে আপনি কার বা আপনাকে এই ব্যাপারে কে কিভাবে সাহায্য করেছেন? প্রথমে আমার বিদ্যালয়ের
প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, আমার কলিগস, আমার সহকর্মী যারা আছেন, তারা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছেন। কেউ সরাসরি, কেউ বা সরাসরি নয়, প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই সহযোগিতা আছে। আর এছাড়া আমার কিছু বন্ধুবান্ধব এবং বিশিষ্ট সংগ্রাহক যারা আছেন, একজনের নাম আমি করতে পারি, অকণ্ঠ চিত্তে নবারুণ মল্লিক বলে, ঝাড়খণ্ডের বাসিন্দা, তিনি কলকাতায় থাকেন। তিনি আমার বিদ্যালয়কে অনেক কিছু দান করেছেন। কিছু সাংবাদিক তাদের বিভিন্ন দেশের মুদ্রা আমাদেরকে দান করেছেন। এবং মজা হলো, এইটা প্রকাশিত হওয়ার পরে, খবর হওয়ার পরে, আমার বিদ্যালয়ে ছেলেমেয়েদেরকে দেখার সুযোগ করার পরে অনেক স্কুল এটা দেখতে আসছেন, কলেজের শিক্ষকরা দেখতে আসছেন, এবং এলাকার বিভিন্ন মানুষ সেটার খবর রাখছেন, দেখতে আসছেন। এবং আমরা ওখানে একটা বোর্ড করেছি যে পুরনো প্রাচীন দ্রব্য ফেলবেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করে জমা দিন। তো এই খবরে ছেলেমেয়েরা তাদের বাড়িতে যা যা পুরনো জিনিসপত্র, এই দলিল, তারপরে পয়সা বা বিভিন্ন ধরনের লম্ফ লণ্ঠন, যেগুলো এখন আর ব্যবহার হয় না, এই জাতীয় জিনিসপত্র ছেলেমেয়েরা নিয়ে এসে হাজির করছে। এবং যে তার মধ্যে থেকে আমরা বেছে বেছে, আমি যেমন বেশ কিছু ব্রিটিশ আমলের মুদ্রা ছেলেরা দিতে পেরেছে, তা 5 পয়সা, 10 পয়সা, 1 পয়সা, যেগুলো ব্যবহার হয় না, আমি যেগুলো সংগ্রহ করেছি, আমি দেখলাম আমাদের ছেলেমেয়েদের কাছেও সেগুলো কারো কাছে সেগুলো আছে। তো যাই হোক, এই ধরনের সবার উদ্যোগ নিয়েই এই সংগ্রহশালা সম্পূর্ণ হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে ধীরে ধীরে। আপনাদের এই স্টেটকার নিউজের থ্রু দিয়ে সকলকে বলতে চাই যে আমাদের এই সংগ্রহশালায় প্রত্যেকে আসুন, এবং আমাদের সংগ্রহশালাকে আপনিও দান করে, আমরা একটি রেজিস্টার মেনটেন করি যে কী আমার কে কী সংগ্রহে দিলেন, তার সেই রেজিস্টারে দান হিসাবে লেখা থাকে সে কথা, যে ইনি এই দিনে এই যে দ্রব্য আমার বিদ্যালয়কে দান করে গেলেন, এবং সেটা সজ্জিত হয়, এবং তাদের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় যে বিদ্যালয়। একদমই তাই। আমরা আজকের দিনে রাজেশ বাবুর সাথে এইভাবে আলোচনা করে সমৃদ্ধ হলাম। আপনার এই উদ্যোগ আমি মনে করি প্রত্যেকটা শিক্ষক মহাশয় যদি গ্রহণ করেন খুব ভালো হবে, এবং স্টুডেন্টরা উপকৃত হবেন। শুধু আপনি যেটা বললেন যে মানে শিক্ষক মহাশয়রাও দেবেন তা নয়, এই যে একটা বাচ্চারাও কিন্তু বাড়ি থেকে কিছু সংগ্রহ করার যে একটা মানসিকতা, জিনিসটা ফেলবো না, এটাও কাজে লাগতে পারে, সংগ্রহ করে রাখি, এটারও একটা দিক আপনি দেখাচ্ছেন। তো আজকের এই বিশেষ দিনে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আমরা যাদেরই শেষ করতে চাই, যে আজকের এই যে বিশেষ দিনটা, জাতীয় শিক্ষক দিবসে আপনি ছাত্রছাত্রীদের কাছে কি বার্তা দিতে চান, এবং শিক্ষক মহাশয়দেরও কি বার্তা দিতে চান, যেটা আগামী দিনে সমাজকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্কটাকে সুদৃঢ় করবে, স্কুলগুলো আরও উন্নত হবে, সমাজ উন্নত হবে? হ্যাঁ, একটাই কথা বলার এক্ষেত্রে, যে স্কুলে যারা আমরা পড়াই, মাস্টারমশাই এবং ছাত্রছাত্রী যারা পড়াশোনা করেন, তাদেরকে বিশেষ করে সৃজন কাজে থাকতে হবে, ভালো কাজে থাকতে হবে, সৃজনে থাকতে হবে, সংস্কৃতিতে থাকতে হবে। আমরা যেমন কথায় কথায় আমরা বিভিন্ন আলোচনায় ছিলাম, যেমন আমাদের বিদ্যালয়ে একটা আঙ্গিক আছে, এই যে ছেলেমেয়েরা গতকাল থেকে তৈরি হচ্ছে, আজকে শিক্ষক দিবসের দিনে আমাদেরকে সম্মাননা দেয়, সেখানে তারা ফুলের তোড়া বা ফুল ব্যবহার করে না, তারা গাছ সহ, ফুল সহ গাছ দেয়। একটি সুন্দর তারা পেপারে মোড়ক করে ফুল ফুটে আছে এমন গাছ তারা আমাদেরকে প্রতিবারেই দিয়ে থাকে। এটা আমরা শিখিয়েছি। আমাদের বিদ্যালয়ের একটা আঙ্গিক আছে যে তারা যে ব্যাচ তৈরি করে শিক্ষকদের জন্য, তারা কিন্তু ওই কিনে দেয় না, গাছের পাতা সংগ্রহ করে বিভিন্নভাবে সেটাকে একটা ব্যাচ তৈরি করে শিক্ষকদেরকে তারা পড়িয়ে দেয়, তাদের নিজের ন্যাচারাল মেটেরিয়াল নিয়ে। তা আমরা এই ধরনের আঙ্গিকগুলো আমার বিদ্যালয়ে তৈরি করতে পেরেছি, কারণ আমার সংযোগেই বিভিন্ন লেখালেখি এবং সংস্কৃতি জগতের সঙ্গে সংযোগ থাকায় বিদ্যালয়ের এই মিউজিয়াম করার পাশাপাশি ছেলে মেয়েদেরকে এই ধরনের উৎসাহ দিয়ে থাকি। আমি অবসরে সময় পেলেই গাছ লাগাই, গাছ লাগাবার একটা প্রয়াস আমার থাকে। বিদ্যালয়ে বিভিন্ন সময় গাছের প্রোগ্রাম হয়, বিভিন্ন ছেলে মেয়েদেরকে আমি প্রজেক্ট ওয়ার্ক হিসাবে গাছ দিই, যে তোমরা থাকবে না কিন্তু গাছটা তোমার থাকবে, যে প্রজেক্ট অ্যাজ এ
ক্লাসের প্রজেক্ট হিসাবে তোমরা এটাকে ব্যবহার করো, নাম্বার পাবে তোমরা, এটা গাছটা বড় করতে পারলেই নাম্বার পাবে। দুটো কাজ হয়, একটা হচ্ছে পরিবেশের কাজ হতে পারে, আর একটা হচ্ছে তার মনের ভেতরে এই অনুভূতিটা জাগিয়ে দেওয়া যে আমি কিছু করছি, আমি ভালো কিছু করছি, ভালো করছি, ভালো সঙ্গ, ভালো কাজ বা সৃজন, এইটা যদি ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারি, ছেলে মেয়েদেরকে যদি বোঝাতে পারি, তাহলে আর ভালো মন্দের প্রভেদটা খুব থাকবে না, এটা অনায়াসেই মিটতে পারে। আর শিক্ষকদের জন্য আমার কিছু বলার নেই, সকলকে শ্রদ্ধা। আজকের দিনে শিক্ষকরা সবাই প্রত্যেকের নিজস্ব একটা আঙ্গিক থাকে, নিজস্ব ধারণা থাকে, নিজস্ব স্টাইল থাকে, তারা তাদের মতো করেই সবাই পড়ান এবং আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ যাতে করতে পারি, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এটুকুই শিক্ষকদের জন্য আমাদেরকে। আপনার একটা কথায় আমি ছোটবেলায় ফিরে যাচ্ছে বারবার। আর একটা বিষয় হচ্ছে আর্টিফিশিয়ালিটি আপনার স্কুলে নেই। আমি চাইবো সত্যি এটা যেন না থাকে, কারণ আমরাও যখন পড়েছি আমরা দেখেছি যখন মর্নিং স্কুল হতো তখন ওই যে কাঠমল্লিকা এসব ফুটতো, আমরা সেগুলো তুলতাম এবং ওখানেই মালা করতাম, এবং ক্লাসরুমে যখন ক্লাস টিচার ঢুকলেন প্রত্যেকে তার টিচারকে আমরা মালাটা পরাতাম এবং সবাই হাততালি দেওয়া হতো, পাশাপাশি প্রত্যেকটা রুমে শুনতে পাচ্ছি। তো ঠিক এইভাবেই ফিরে আসুক। আপনি যেটা বলছেন এই যে প্রকৃতির থেকে নিয়ে ব্যাপারটা, এইটা শেখানো খুব দরকার, এবং প্রত্যেক শিক্ষক মহাশয় যদি স্টুডেন্টদের এই উৎসাহটা দেয়, বাড়িতে যতই বলুক এই ওসব করে সময় নষ্ট করিস না, স্টুডেন্টরা করবে। আর একটা বড় প্রশ্ন যেটা খুব এখনকার দিনে প্রাসঙ্গিক, যে মোবাইল, সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল স্টুডেন্টদের বা বাচ্চাদের জীবন নষ্ট করে দিচ্ছে। এইটা নিয়ে আপনি কি বার্তা ছাত্রছাত্রীদের দিতে চান যেটা তাদের ভবিষ্যতে কাজে দেবে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন আজকের দিনে। যে মোবাইলকে তো আমি ছেলে মেয়েদেরকে বলি এটি চলন্ত লাইব্রেরি। এখন ছেলেকে আগে এই মোটিভেশনটা তৈরি করতে হবে, তুমি ভালোটা নেবে না খারাপটা নেবে। মানে মোবাইলের মধ্যে আমাদের দুটো দিকই আছে। মোবাইল বা ট্যাব বা কম্পিউটার আমরা যেভাবে ভালো দিকে যদি ব্যবহার করানো শেখাতে পারি, সমস্যাটা আমাদের শেখা নয়, আমাদের আচরণে, আমাদের পরিবেশ পরিস্থিতি, ব্যবহার, বাড়ির বাড়িতে যারা আমরা বিলং করছি, ফার্স্ট ফাদার হিসাবে আমরা তো সেকেন্ড ফাদারের জায়গায় থাকি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে মোবাইল তাদেরকে ব্যবহার করতে দিচ্ছি, এইটার উপর নির্ভর করছে সব কিছু। এখন ছেলেমেয়েরা ইনোসেন্ট, আমরা বলি যে ছেলেমেয়েরা একটি কাদার তাল, তাকে আমি মূর্তি বানাবো না পেতনি বানাবো না ভূত বানাবো, সেটা নির্ভর করছে শুধু শিক্ষকের উপর নয়, আমাদের সমাজের উপর। আমার বাড়ি, আমার পরিবার, আমার শিক্ষক শিক্ষিকা সকলের একটা যৌথ দায়িত্ব থাকে। এখন এই শিশু মন কীভাবে ব্যবহৃত হচ্ছে, কোন পরিবেশে সে বেড়ে উঠছে, তা আমরা তো জন্মেই কেউ ডাকাত বা ডাক্তার কেউই হয়ে উঠি না, এটা হতে হয়, পরিবেশ সেটা তৈরি করে। কেউ বা ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ শিক্ষক হয়, আবার কেউ বা ধীরে ধীরে একটা অ্যান্টি সোশ্যালের কাজে চলে যায়। তা এই যে সঙ্গটা, নির্বাচনটা, আমার এটা অনুভূতি যে ছাত্র জীবনের সঙ্গটা খুব বড় জরুরি। ভালো সঙ্গ তাকে থাকতে হবে, ভালো পরিবেশে থাকতে হবে, ভালো পরিবেশ সে যদি বেড়ে ওঠার জন্য পায়, তাহলে আমার মনে হয় না মোবাইলটা খুব বেশি আজকের দিনে খুব সমস্যার কারণ। সমস্যাটা আমরা স্রোতে গা ভাসাচ্ছি কিনা। এই যে আপামর সবাই একটা মোবাইল চাই, মোবাইলটা কী জন্যে চাই না, মোবাইলে নানান ধরনের রঙিন জিনিস দেখব, এইটা যদি হয়ে যায় তখন মোবাইল মিসইউজেস হয়ে যায়। এই ছেলেমেয়েদেরকে বলবো যে এটা পড়াশোনার কাজে ব্যবহার হোক, ভালো কাজে ব্যবহার হোক, এবং সেটা হলে পরে তার কাছে গোটা পৃথিবীর দরজাটা খুলে যাবে, এটা একেবারেই ইউনিভার্সাল লাইব্রেরির মতো হয়ে যাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি একজন মহিলা, আমি একজন মা, আমি মনে করি যে একটা বাচ্চাকে বড় করা এবং সে আগামী দিন কেমন হবে সব থেকে বড় দায়বদ্ধতা মায়ের। এবং আমি মনে করি মা হিসাবে এখানে মা, সে বাচ্চাটাকে একদম শুরুটা গঠন হবে, তারপরে আপনার একদম, এখন যদিও সেই ক্লাস 3.5 বছর থেকে স্কুলে যাচ্ছে, আগে প্রাইমারি ছিল 5-6 বছর, এখন যাচ্ছে, তো তারপরে ওই লেভেল ওই স্তরের যে শিক্ষক মহাশয়রা আছেন বা শিক্ষিকারা আছেন তাদের দায়িত্বটা অনেক বেশি, তারপরে তো সেকেন্ডারি আসলো। তো একজন মা তার বাচ্চাকে সে বোঝাবেন, সে কীভাবে পোশাক পরবে,
তার চুলটা কিভাবে রাখবে, এটা সব থেকে মায়েদের দায়িত্ব। তো শিক্ষক মহাশয়রা যদি বলেন তাদের কথাটা অনেকটা বেশি গ্রহণযোগ্য হয়। তাই এই যে পরিবারের দায়বদ্ধতাটা নিয়ে আপনার কি মত? এই ধারাটা তো বিদ্যাসাগর অনেক আগেই ফিল করেছিলেন বলে তিনি নারীদের শিক্ষার জন্য এতগুলো স্কুল তৈরি করেছিলেন। তিনি নিজে মনে করতেন যে যে নারী বা মা শিক্ষিত হলে দুজন শিক্ষিত হয়, কারণ সে তার সন্তানকে শেখাতে পারে এবং সে নিজে শিক্ষিত হতে পারে। আমরা যদি শিক্ষার দিকে তাকাই, শিক্ষার সিস্টেমটার দিকে তাকাই, যে প্রাইমারি এডুকেশন যেটা প্রাথমিক শিক্ষায়, সেখানে পৃথিবীর এমন অনেক দেশ আছে সেখানে কম্পালসারি মহিলাদেরকেই দায়িত্ব দেওয়া হয়। এর একটাই কারণ যে মহিলাদের যে ধৈর্য শক্তি, মহিলাদের যে বাচ্চাদের ভালোবাসার যে আঙ্গিক বা ধরন, সেটা মহিলারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি ভিতর থেকে জেনেটিক্যালি তার উদ্ভাসটা হতে পারে। সেজন্য অনেক পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে ক্রাইটেরিয়ায় মহিলাদেরকেই প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষক হিসাবে নির্বাচন করা হয়। এখন আমাদের দেশেও আছে, মহিলারা অনেক শিক্ষায় আসছেন, বেশিরভাগ এখন শিক্ষিকা প্রাথমিক শিক্ষার মধ্যে আসছেন। এখন এই 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 যে আপনার যে প্রশ্নটা ছিল যে পরিবারই কিন্তু একটা শিশুর সব কিছু চাবিকাঠি, পরিবার থেকেই সে শেখে। যা কিছু আমরা বাবা মায়েরা ভাবি যে ছেলেমেয়েরা কিছু বুঝতে পারছে না, কিন্তু আমাদের ভালো আমাদের মন্দ তারা অত্যন্ত যত্ন সহকারে শেখে এবং সেগুলো তারা ব্যবহার করে সময়ে সময়ে। তাই এই পরিবেশের শিশু যখন এসে আমাদের কাছে আসে প্রাথমিক শিক্ষায় বা উচ্চশিক্ষায় বা মধ্যশিক্ষায়, তো তাদেরকে দেখলেই আমরা নির্ধারণ করতে পারি যে তার ইয়েটা কী আছে, তার মোটিভেশনটা কী আছে, সে কী ধরনের অবস্থান করছে, কোথায় তার সামাজিক অবস্থানটা কেমন। তো তাকে আমরা বদলাবার চেষ্টা করি। সেই পরিবেশটা সে অ্যাডপ্ট করতে তার সময় লাগে। একটা স্কুল ব্যবস্থা তার একটা নিজস্ব সিস্টেমে চলে, সেখানে সে অ্যাডপ্ট যারা হচ্ছে তারা এক ধরনের তৈরি হয়, যারা হতে পারছে না আমাদের সাথে সঙ্গ দিতে হবে আগে বাবা মাকে। আমি যদি এইভাবে যদি আমরা ম্যাথামেটিক্যালি বলি, তাহলে যদি দেখুন 24 ঘন্টার মধ্যে সে স্কুলে কাটায় 5.5 ঘন্টা, তাহলে এই 5 ঘন্টার পরে 18 ঘন্টা 30 মিনিট সে বাড়িতে থাকছে। এই যে সময়টা সে কিভাবে ব্যবহার করছে সেটা কিন্তু খুব জরুরি। সেজন্যই আমরা পরিবারের ভূমিকাটা অত্যন্ত অনস্বীকার্য। মায়েদের বিশেষ করে যে ছেলে মেয়েদেরকে সঙ্গ দিতে হবে। কি পড়ছে তার থেকেও বড় ব্যাপার সারাদিনে সে কি করলো, তার স্কুলে কোন ক্লাস হলো না, কোন স্যার কি পড়ালেন, তোর কোনটা ভালো লেগেছে, বিষয়টা তোর কোনটায় বুঝতে পারছিস না, এইটুকু করলেও ছেলেমেয়েরা খুব খুশি হয়। তাই বাবা মায়ের, বিশেষ করে আমি মায়েদেরকে বলবো আপনার আজকের এই পূর্ণ দিনে, যে বিশেষ করে শিশুদের বড় করা, তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। মায়েরাই প্রাথমিক ধাপটা সামলে দেন এবং অত্যন্ত যত্ন করে চেষ্টাও করেন। আরও বেশি দায়িত্ব নিতে পারলে ছেলেমেয়েদের শুধুমাত্র ইঁদুর দৌড়ে দায়িত্ব নিলে হবে না। তার ভ্যালুসগুলো, তার সোসাইটির দায়বদ্ধতাগুলো, সে একটা প্রকৃত মানুষ কিভাবে হবে সেই চিন্তা চেতনাটা কিন্তু তার মধ্যে বপন করতে হবে। তার মধ্যে কাটছি আজকের দিনের ওয়ান চাইল্ড নিউক্লিয়ার ফ্যামিলিতে কোনো সন্তান যদি বাড়িতে আসা যাওয়া অতিথির যদি কম থাকে, সে তো শিখবে না তাকে আসতে বলার জন্য। তাই মা বাবাকেই ফোর্সফুলি ছোট থেকে শেখাতে হয়, কেউ এলে তাকে বলতে হবে আবার আসবেন, তাকে বাড়িতে এলে সম্ভাষণ জানাতে হয় কেমন আছেন। এই ভ্যালুসগুলো কিন্তু তৈরি করতে হবে এবং এটা দিনে দিনে বোধহয় আমার মনে হয়, এটা আমার অনুভূতি, এটা কমছে। এবং এই কমার কারণেই এই যে সমাজের যে অসহিষ্ণুতাটা, যে ব্যালেন্সটা মাঝে মধ্যে আমরা এটা দেখি সংযোগ হচ্ছে না, এটার কারণ এই আমরাই নিজেরা কোথাও দায়িত্বে অপারগ হই। তাই এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। মায়েদেরকে বলবো অনেক বেশি দায়িত্ব নিতে হবে। আমরা সমৃদ্ধ হলাম রাজেশ বাবুর সঙ্গে আলোচনা করে। আমার মনে হলো, এবং আমি বিশ্বাসও করি এই ব্যাপারটায়, উনি যেভাবে কথাগুলো বললেন বা প্রত্যেকের কাছে যে আবেদনগুলো রাখলেন, যদি আমরা মায়েরা
আমরা শিক্ষক মহাশয়রা বা আমরা ছাত্রছাত্রীরা এই ব্যাপারের কিছুটাও মেনে চলতে পারি, সমাজ নিশ্চয়ই পাল্টাবে। আর একজন শিক্ষকের আমার মনে হয় এই আদর্শটাই থাকা উচিত, তখন স্টুডেন্টরা তাকে আদর্শ শিক্ষক হিসেবে মানবেন। মানে রাজেশবাবু 10 জনকে যদি পড়ান, একজনও যদি এই আদর্শে চলতে পারে তাহলেও বোঝা যাবে কিছু করলেন। এবং আমার মনে হয়েছে যে উনি এই দিকে ভীষণভাবে পারদর্শী, পারবেন, বা যেভাবে উনি কাজগুলো করছেন। তাই আমরা আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা, সম্মান, প্রণাম জানিয়ে, তার সাথে সাথে রাজেশবাবুকে শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে, এবং সকল শিক্ষক শিক্ষিকা কুলকে এই স্ট্রেট কাট নিউজের তরফ থেকে সম্মান, শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।